সরকারের আয়ু কতদিন? আওয়ামী লীগকে আবার জাতীয় রাজনীতিতে কবে দেখা যাবে? 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেছে, আর এই নির্বাচনে একটি বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে দেশের একটি জনগোষ্ঠীকে বাইরে রেখে এই নির্বাচন হয়েছে। এই যাত্রা কি গণতন্ত্রের জয়, নাকি এক অনিশ্চিত ভবিষ্যতের শুরু? এপ্রিল মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে তাদের স্বাভাবিক রাজনীতিতে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রফেসর ইউনূস সরকারের আমলের সিদ্ধান্তগুলো কার্যকর না করে, আইনি বৈধতা না দেয়, তাহলে সবকিছু সেগুলো বাতিল হয়ে যাবে। তার মানে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাও বাতিল হয়ে যাবে। তখন আওয়ামী লীগ অটোমেটিকলি রাজনীতিতে ফিরবে, তাদের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা আর কার্যকর থাকবে না। আওয়ামী লীগের যখন এমন বেকায়দা দশা এবং রুমিন ফারহানার যখন কোনো দল নাই, আর রুমিন ফারহানা যখন এমন শক্তিশালী নেত্রী যিনি এককভাবে পুরো একটা রক্ষণশীল এলাকার নারী পুরুষ শ্রমজীবী মানুষকে একত্র করে জিতে আসতে পারেন বাংলাদেশের এমপি ইলেকশন, এবং যিনি কিনা বিএনপি তাকে ঘাটাঘাটি করবে, ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করিয়ে ফেলতে পারেন, এমন একজন শক্তিমান নেত্রীর উচিত বা নেত্রীকে এখন আওয়ামী লীগের অংশগ্রহণে, আওয়ামী লীগের নেতা হয়ে উঠতে। খোলা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একের পর এক কার্যালয়। তালা খুলে প্রবেশ করছেন নেতাকর্মীরা, পতাকা টানিয়ে দেওয়া হচ্ছে স্লোগান। বিগত কয়েকদিন ধরে এমন খবর উঠে আসছে সংবাদ মাধ্যমে, যা ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তার ইন্ধনে চলছে কার্যক্রম, কলকাঠি নাড়াচ্ছেন কারা? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বাংলা শহরে পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার পর জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। মামুনুল হককে প্রধান আসামি করে একাধিক মামলা করার কথা জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা 13 আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন, দেন আগে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। তারেক রহমান জানেন যে একদিকে যেমন তার বিশ্বস্ত নেতৃত্ব তিন বাহিনীতে প্রতিষ্ঠা করা প্রয়োজন, তেমনি ইউনূস সরকারের আমলে যে চীন ঘেঁষা নীতি পরিচালিত হয়েছে, চীনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক যে অনন্য উচ্চতায় ইউনূস সরকার নিয়ে গেছেন, এবং যার পেছনে জামায়াতে ইসলামী এক রকমের রাজনৈতিক সমর্থন ছিল, পারস্পরিক সমর্থনের বিষয় ছিল, সেটা থেকে বাংলাদেশের সামরিক বাহিনীকে, সশস্ত্র বাহিনীকে তার বের করে নিয়ে আসতে হবে। 2024 সালের 5ই আগস্ট যেদিন জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান সর্বসমক্ষে বেরিয়ে এলেন, সকলের কাছে পরিচিত হলেন, সেদিন থেকেই তিনি এমন একটা প্রথা তৈরি করেছিলেন যে সকল গুরুত্বপূর্ণ কাজে, সকল গুরুতর আলোচনায় তারা তিন বাহিনী প্রধান একসঙ্গে উপস্থিত হন, একসঙ্গে গিয়ে সে আলোচনা সারেন। এবং 2024-এর 5ই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যেদিন তিনি আমাদের জানমালের দায়িত্ব নিলেন, একটা সরকার গঠন করতে তারা যাচ্ছেন, শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন, এই খবরগুলো দিলেন সংবাদ মাধ্যমের সামনে এসে প্রকাশ্যে, তখন যেমন সেনাপ্রধান তার দুই কাঁধে বাকি দুই বাহিনীর প্রধানকে উপস্থিত রেখেছিলেন, সেদিন 5ই আগস্ট যখন রাতে রাষ্ট্রপতি ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে, যেখানে তিনি বললেন যে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হবে, খুব দ্রুত নির্বাচন হবে, তখনও তার কাঁধের উপর দাঁড়িয়েছিলেন তিন বাহিনী প্রধান একসঙ্গে। এরপর পুরো অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলটাতেই যখনই সেনাপ্রধান গুরুতর কোনো আলোচনা করতে গেছেন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে, তখনই তিন বাহিনী প্রধান গিয়ে একসঙ্গে উপস্থিত হয়েছেন। সেনাপ্রধান কখনো কখনো একা সাক্ষাৎ করলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হচ্ছে বিমান বাহিনী প্রধান বা নৌবাহিনী প্রধান কখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একা কোনো সাক্ষাৎ করেন নাই। নৌবাহিনী প্রধান একবার সস্ত্রীক ঈদে গিয়ে সাক্ষাৎ করে এসেছিলেন, সৌজন্য সাক্ষাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান সাক্ষাৎ করবার পরপরই, আর বিদায়ী সাক্ষাৎ একা একা করেছেন বিমান বাহিনী প্রধান আর নৌবাহিনী প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে। 19 তারিখ তারেক রহমান তার প্রধানমন্ত্রী হিসেবে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে অফিস শুরু করবার পরপরই গিয়ে তিন বাহিনী প্রধান একসঙ্গে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এসেছিলেন। 19 তারিখ কুশল বিনিময়ের পর 21শে ফেব্রুয়ারি তারেক রহমান যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে অফিস শুরু করলেন, সেদিনেই যে তিনি বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে আলাদা আলাদা করে তলব করে আনলেন এবং তাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করলেন, তার যে একটা গুরুতর তাৎপর্য আছে সেই ইঙ্গিত বুঝতে সম্ভবত যারা লক্ষ্য রাখেন, যারা মানে এসব বিষয়ের ইঙ্গিত বুঝতে চান, আকেলমন্দ মানুষ, তাদের অসুবিধা হওয়ার কোনো কারণ থাকে না। তারেক রহমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে কোনো একান্ত বৈঠক আয়োজন করেন নাই, তিনি বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন। বিমান বাহিনী প্রধানের সঙ্গে এই সাক্ষাৎ শেষে বিমান বাহিনীর তরফে এবং প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে তারা পারস্পরিক কুশল বিনিময় করেছেন। মানে 19 তারিখ একবার কুশল বিনিময় হয়ে গেছে, এরপর আবারও 21 তারিখে এসে নাকি প্রধানমন্ত্রী আর বিমান বাহিনী প্রধান, প্রধানমন্ত্রী আর নৌবাহিনী প্রধান আলাদা আলাদা করে কুশল বিনিময় করেছেন। দেখেন, এই যে বাংলাদেশের সর্বাধিক আলোচিত, সর্বাধিক পরিচিত যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তারেক রহমান যখন ক্ষমতা গ্রহণ করেছেন তখন বাংলাদেশের সেনাবাহিনীর ক্ষমতায় আছেন, যিনি কিনা 18 মাস সময় ধরে বাংলাদেশে জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে পর্যবেক্ষকরা মনে করেন, যিনি আবার শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত ঘনিষ্ঠ আত্মীয় বলে পরিচিত তো ছিলেনই। এই পুরো জটিলতাটা, যে জটিলতায় বিএনপি মনে করে না যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কখনো তাদের পাশে ছিল, কিংবা বিএনপিকে একটা রাজনৈতিক পরিসর দিতে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দ্রুত একটা নির্বাচনের মাধ্যমে একটা স্থিতিশীলতার দিকে যেতে আগ্রহী ছিলেন, এই বিশ্বাসটা যখন বিএনপি এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপর করে না, তখন এই আলোচনা
তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকেই ছিল, আমিও আপনাদের সঙ্গে করেছি, যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভেতরে এবং তার বাহিনীতে বড় ধরনের অনিশ্চয়তা আছে, কারণ সম্ভবত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তারেক রহমানের পক্ষে সুদীর্ঘকাল বা একটা লম্বা সময় রাখা মুশকিল হয়ে পড়বে, কারণ কোনো বিশ্বস্ততার সম্পর্কই আসলে গড়ে ওঠা সম্ভব হবে না এই সেনাপ্রধানের সঙ্গে, কিংবা হয়তো এই তিন বাহিনী প্রধানের সঙ্গে, যারা তিনজনই একই ব্যাচের। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং বাকি দুই বাহিনী প্রধানের অত্যন্ত একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তারা পরস্পর এক ব্যাচের বলে, এবং তিনজনই শেখ হাসিনা সরকারের নিয়োগপ্রাপ্ত, শেখ হাসিনার বিশ্বস্ত জন হিসেবে পরিচিত। তো এই পুরো পরিস্থিতিটা যে তারেক রহমান দ্রুত বদলে ফেলতে চাইবেন, সে আলোচনা সশস্ত্র বাহিনীর ভেতরে বাইরে থাকাটা খুবই স্বাভাবিক। বিমান বাহিনীর সঙ্গে তারেক রহমানের গভীর আলোচনার প্রয়োজন আছে। একরকম যেমন সেনা বা প্রধানের পরিবর্তন আনতে হলে সে আলোচনা তো বাকি দুই বাহিনীর প্রধানের সঙ্গে করতেই হবে, তার পাশাপাশি এই বিমান বাহিনী প্রধানকে দিয়ে সবচেয়ে উল্লেখযোগ্য কেনাকাটা করিয়েছে ইউনূস সরকার গত 18 মাসে, যেই কেনাকাটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের উদ্বেগ আছে। প্রেসিডেন্ট ট্রাম্প তারেক রহমানকে যে চিঠি লিখেছেন, তিনি ক্ষমতা গ্রহণের পরপরই অভিনন্দন জানিয়ে সেখানে তিনি কোনো রাগঢাক করেন নাই। তিনি বলেছেন যে তারেক রহমান এবং বাংলাদেশকে, তারেক রহমান যে বাংলাদেশের নেতা, তারা ইন্দো প্যাসিফিক নিরাপত্তা অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার বলে মনে করে, তার তিনি ভালো করে সেই দায়িত্ব তিনি পালন করবেন সে প্রত্যাশা করেন, এবং তিনি আশা করেন তারেক রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সামরিক ক্রয়, কেনাকাটা, প্রতিরক্ষা সরঞ্জামাদি কেনাকাটার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হবেন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যই সেরা পণ্য। কোনো রাগঢাক নাই। যেই ব্রেন্ট ক্রিস্টেনসেনের কথা প্রেসিডেন্ট ট্রাম্প তারেক রহমানের চিঠিতে উল্লেখ করেছেন, সেই মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে যে জানুয়ারিতে দায়িত্ব গ্রহণে এসেছেন, তিনি দায়িত্ব গ্রহণের আগে থেকেই 2025 অক্টোবরে তিনি যখন সেনেটে এই তার দায়িত্ব পাওয়ার বিষয়ে বক্তব্য রাখছিলেন, তখনই পরিষ্কার করে এসেছেন যে বাংলাদেশ যে চীনের কাছ থেকে বেশি বেশি কেনাকাটা করছে সেটা বন্ধ করা, চীনের সঙ্গে বেশি মাখামাখির যে নিরাপত্তা ঝুঁকি সেটা বাংলাদেশের পরবর্তী নির্বাচিত সরকারকে বোঝানো, সেগুলো হবে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে বাংলাদেশে দায়িত্ব পালনের সময় তার অগ্রাধিকার। কাজেই তারেক রহমান খুব ভালো করে জানেন তার উপরে দায়িত্বটা কি, কারণ তারেক রহমানকে যে এই যে বাংলাদেশে আসবার তার যে পরিস্থিতিটা তৈরি হলো, কিংবা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের সমর্থন পেলেন, সেই 2025 আগস্ট মাস থেকে প্রকাশ্যে, এবং জুনে লন্ডনে ইউনুস বৈঠকের পেছনেও যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, তারেক রহমান সেটা জানেন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ঘোষণা করেছিল 2025 ফেব্রুয়ারিতেই তাদের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মাধ্যমে, ভারতীয় সংবাদ মাধ্যমে, যে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে যে রাজনৈতিক শক্তিটি খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা করছে, তাদের প্রতিহত করা মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের একটা অগ্রাধিকার। কাজেই খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা ঠেকাতেই যে তারা তারেক রহমানকে পছন্দ করে নিয়েছেন, এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় যে নিরাপত্তা অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্রের, সেখানে তাদের প্রধান মিত্র ভারতেরও যে জামায়াতে ইসলামীর চেয়ে তারেক রহমানের প্রতি ভরসা এবং তারেক রহমানকে ক্ষমতায় দেখার ব্যাপারে বিশেষ আগ্রহ ছিল আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে, সেটা তারেক রহমান খুব ভালো করে জানেন। কাজেই তারেক রহমান বিমান বাহিনী প্রধানের সঙ্গে যে গুরুত্বের সঙ্গে দ্রুত আলোচনা করতে চাইবেন স্বাভাবিক, কারণ ইউনুস সরকার এই বিমান বাহিনী প্রধানের আমলে এই গত 18 মাসে বিমান বাহিনীতে 27,000 কোটি টাকা ব্যয়ে চীনের 20টি যুদ্ধ বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে, যেখানে তারা চীনের তৈরি 20টি J-10CE মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার প্রতিশ্রুতি দিয়ে এসেছে। ভারতের গুরুতর আপত্তি আছে সে ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুতর আপত্তি আছে। শুধু তাই নয়, ইউনুস সরকারের এত তাড়াহুড়ো ছিল, এই ক্রয় সংক্রান্ত বিষয়ে তাদের এত আগ্রহ ছিল, এবং সামরিক কেনাকাটা তারা একেবারে নির্বাচনের দিন পর্যন্ত রীতিমতো বন্ধ করে নাই। জানুয়ারি মাসেও এই বিমান বাহিনী প্রধানকে ইউনুস সরকার পাকিস্তান পাঠিয়েছে। বিমান বাহিনী প্রধান কথা দিয়ে আসেন পাকিস্তানের বিমান বাহিনী প্রধানকে যে বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তানের JF-17 যুদ্ধ বিমান কিনবে, এবং সেই JF-17 যুদ্ধ বিমানও আবার পাকিস্তান আর চীনের যৌথ কারিগরি সহায়তায় তৈরি হয়। এ নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ আপত্তি, ভারতের ভয়াবহ আপত্তি। ইউনুস সরকার জানুয়ারি মাসে সিদ্ধান্ত গ্রহণ করে একটা ড্রোন কারখানা স্থাপন করে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য, যেখানে নাকি দেশেই ড্রোন তৈরি হবে, এবং কারখানা স্থাপনে চীনা কোম্পানির সঙ্গে চুক্তি সই করিয়ে নেয়। এটা নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত অসন্তুষ্ট। তারেক রহমান নিশ্চিতভাবে বিমান বাহিনী প্রধানের সঙ্গে আলাপের মাধ্যমে জানতে চাইবেন এর কোন কোন ভুল সংশোধন করে নেওয়া সম্ভব। এই যে বড় ধরনের চীনমুখী একটা নীতি সামরিকভাবে নেওয়া হয়েছে, প্রতিরক্ষা খাতে বাংলাদেশে নেওয়া হয়েছে, সেটা তারেক রহমান সরকারের জন্য বা বাংলাদেশের নিরাপত্তার জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে ভাবার কোনো কারণ নাই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে এই বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত একেবারে সুস্পষ্ট উচ্চারণে বলছেন চীনের সঙ্গে এই বেশি মাখামাখি বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। পুরো 18 মাস জুড়ে চীনা রাষ্ট্রদূত থেকে চীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশে জামায়াতে ইসলামী থেকে শুরু করে তাদের ছাত্র সংগঠন, ছাত্র শিবির, সেসবে যে পরিমাণ বিনিয়োগ করেছে, যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছে, চীনে যে পরিমাণ আসা যাওয়া হয়েছে জামায়াতে ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দের, সেখানেও একটা পরিষ্কার ভূ রাজনৈতিক পার্থক্য ছিল। চীন তুরস্ক যখন
যখন 18 মাস ধরে বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাজনীতি বিকশিত হওয়া, বাংলাদেশে জামায়াতে ইসলামীকে নির্বাচিত করে আনা, তাদেরকে একটা শক্তিশালী রাজনৈতিক অবস্থান দিতে কাজ করেছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পেছনে ভারত বরাবর বা এই অঞ্চলের নিরাপত্তার খাতিরে বিএনপির তরফে সমর্থন দিয়ে এসেছে এবং সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করবার প্রয়োজন হবে তারেক রহমানের। তারেক রহমান নৌবাহিনী প্রধানের সঙ্গে কি বিষয়ে আলাপ করেছেন সে বিষয়ে নৌবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে। সাক্ষাৎকালে দেশের জলসীমার সার্বিক নিরাপত্তা, সুনীল অর্থনীতি, ব্লু ইকোনমি, সমুদ্র সম্পদ রক্ষা এবং নৌবাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সমুদ্র সীমাকে, বঙ্গোপসাগরকে চীন মুক্ত রাখতে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবং বাংলাদেশকে যে কোনো রকমের প্রতিরক্ষা সহায়তা দিতে রাজি, প্রস্তুত, সে ইঙ্গিত ব্রেন ক্রিস্টেনসেন যখন সেনেটে বক্তব্য রেখে এসেছেন তখনও পরিষ্কার করে বলেছেন এবং বলেছেন যে বাংলাদেশের ভূকৌশলগত যে গুরুত্বপূর্ণ অবস্থান, মার্কিন যুক্তরাষ্ট্র এখনো তার সর্বোচ্চ সম্পর্কটি বাংলাদেশের সঙ্গে স্থাপন করে উঠতে পারেনি। কাজেই তারেক রহমান জানেন যে একদিকে যেমন তার বিশ্বস্ত নেতৃত্ব 3 বাহিনীতে প্রতিষ্ঠা করা প্রয়োজন, তেমনি ইউনূস সরকারের আমলে যে চীন ঘেঁষা নীতি পরিচালিত হয়েছে, চীনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক যে অনন্য উচ্চতায় ইউনূস সরকার নিয়ে গেছেন এবং যার পেছনে জামায়াতে ইসলামী এক রকমের রাজনৈতিক সমর্থন ছিল, পারস্পরিক সমর্থনের বিষয় ছিল, সেটা থেকে বাংলাদেশের সামরিক বাহিনীকে, সশস্ত্র বাহিনী। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো নিউজে। আসসালামু আলাইকুম।